নমস্কার, স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। পশ্চিমবঙ্গ ভারতের মানচিত্রে কেবল একটি রাজ্য নয়, বরং এটি একটি চিরন্তন রাজনৈতিক মহা গবেষণাগার। 1947 সালের দেশভাগের রক্তক্ষরণ থেকে শুরু করে আজকের ডিজিটাল রাজনীতির মেরুকরণ, এই ভূখণ্ড বারবার দেখেছে ক্ষমতার উত্থান, পতনের হাহাকার আর রাজনৈতিক লড়াই। আমরা অনেকেই বর্তমান রাজনীতি নিয়ে চর্চা করি, কিন্তু ইতিহাসে সেই ধুলোমাখা পাতাগুলো কি উল্টে দেখেছি? কেন বাংলার রাজনীতি ভারতের অন্যান্য সব রাজ্যের চেয়ে আলাদা? কেন এখানকার মানুষ আজও ভাতের লড়াই আর ভাতের অধিকারকে এক করে দেখে? আমাদের এই সিরিজ পশ্চিমবঙ্গের রাজনীতির মহাকাব্য 12টি পর্বের এই দীর্ঘযাত্রায় আমরা ফিরে যাব সেই 1947 সালে, আর সেখান থেকে ধাপে ধাপে উঠে আসবো 2026-এর দোরগোড়ায়। এটি কেবল সাল তারিখের ইতিহাস নয়, এটি বাংলার সমাজ, অর্থনীতি আর সাধারণ মানুষের অদম্য জেদের কাহিনী। আজকের পর্বে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ রাজনীতির মহাকাব্য পর্ব 6, বামফ্রন্টের উত্থান এবং দীর্ঘ শাসনের শুরু, 1977 থেকে 1985। 1977 সালের 21শে জুন রাজভবনের নলে যখন জ্যোতি বসু মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন, তখন কলকাতার আকাশ ভেঙে বৃষ্টি নেমেছিল। সেই বৃষ্টি যেন গত এক দশকের রক্তপাত, জরুরি অবস্থার দমবন্ধ করা অন্ধকার আর রাজনৈতিক অস্থিরতার গ্লানি ধুয়ে মুছে দিচ্ছিল। পশ্চিমবঙ্গের ইতিহাসে এক নতুন সূর্যোদয় হলো, শুরু হলো বামফ্রন্ট শাসন। এই পর্বটি কেবল একটি রাজনৈতিক দলের ক্ষমতায় আসার গল্প নয়, এটি ছিল পশ্চিমবঙ্গের সমাজ কাঠামোকে আমূল বদলে দেওয়ার এক সুপরিকল্পিত দীর্ঘমেয়াদী প্রকল্পের সূচনা। 1977 থেকে 1985 এই 8 বছর ছিল বামপন্থীদের মধুচন্দ্রিমার সময়, যেখানে তারা প্রমাণ করেছিল যে ব্যালট বাক্সের মাধ্যমে বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব। বামফ্রন্ট সরকার ক্ষমতায় এসে প্রথম যে কাজটি করলো তা হলো রাজনৈতিক প্রতিহিংসা বন্ধ করা। সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে যে হাজার হাজার বামপন্থী কর্মী ঘরছাড়া ছিলেন, তারা ঘরে ফিরলেন। জেল থেকে মুক্তি পেলেন কয়েক হাজার রাজনৈতিক বন্দী, যাদের মধ্যে অনেকে নকশালপন্থী যুবকও ছিলেন। জ্যোতি বসু ঘোষণা করলেন, আমরা রাইটার্স বিল্ডিং থেকে শাসন করব না, আমরা মানুষের মাঝখানে থেকে শাসন করব। এই ঘোষণা ছিল এক নতুন রাজনৈতিক দর্শনের প্রতিফলন। বামপন্থীরা বুঝতে পেরেছিল, ক্ষমতায় টিকিয়ে রাখতে হলে কেবল শহর বা মধ্যবিত্তের উপর নির্ভর করলে চলবে না, তাদের নজর দিতে হবে গ্রাম বাংলার সেই বিশাল বিশাল জনজাতির উপর, যারা যুগে যুগে ধরে যুগ 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 ধরে শোষিত হয়েছে। এই পর্বে সবচেয়ে বৈপ্লবিক ও সফল পদক্ষেপ ছিল অপারেশন বর্গা। পশ্চিমবঙ্গের গ্রামীণ অর্থনীতিতে তখন যোদ্ধাদের একচ্ছত্র আধিপত্য। বর্গাদার বা ভাগচাষীরা জমিতে খাটতেন ঠিকই, কিন্তু ফসলের ন্যায্য ভাগ পেতেন না, এবং যখন তখন তাদের জমি থেকে উচ্ছেদ করা হতো। বিনয় চৌধুরীর নেতৃত্বে বামফ্রন্ট সরকার বর্গাদারদের নাম নথিভুক্ত করার এক বিশাল কর্মযজ্ঞ শুরু করলো। রাতারাতি লক্ষ বর্গাদার তাদের চাষের জমি আইনি অধিকার পেলেন। এই ছিল এক নীরব বিপ্লব। যোদ্ধাদের লাঠিয়াল বাহিনীর দাপট ম্লান হয়ে গেল, এবং গ্রামীণ গরিব মানুষ বুঝতে পারল যে সরকার তাদের পাশে দাঁড়িয়েছে। এই অপারেশন বর্গাই ছিল বামফ্রন্টের পরবর্তী 30 বছরের ক্ষমতার প্রধান স্তম্ভ বা ভোট ব্যাংকের উৎস। বর্গাদারদের অধিকার দেওয়ার পাশাপাশি বামফ্রন্ট দ্বিতীয় যে মাস্টার স্ট্রোকটি খেলল তা হলো ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা। 1958 সাল থেকে পঞ্চায়েত আইন ছিল, কিন্তু তা ছিল প্রাণহীন। 1978 সালে বামফ্রন্ট প্রথমবার সরাসরি ভোটের মাধ্যমে পঞ্চায়েত নির্বাচন করলো। ক্ষমতার বিকেন্দ্রীকরণ ঘটল আক্ষরিক অর্থেই। গ্রামের সাধারণ কৃষক, স্কুল শিক্ষক বা ক্ষেত মজুররা পঞ্চায়েত প্রধান বা সদস্য হলেন। উন্নয়নের টাকা সরাসরি গ্রামের মানুষের হাতে পৌঁছতে শুরু করলো। যে মানুষগুলো আগে বিডিও অফিস বা মহকুমা শাসকের দপ্তরে যেতে ভয় পেতেন, তারা এখন নিজের গ্রামে নিজের সমস্যা সমাধান করতে শুরু করলেন। এই পঞ্চায়েত ব্যবস্থার মাধ্যমেই সিপিআইএম গ্রাম বাংলার প্রতিটি পাড়ায় নিজের ক্যাডার ভিত্তিক সংগঠন গড়ে তুলল, যা ভারতের অন্য কোনো রাজ্যে তখনও কল্পনা করা যায়নি। তবে এই প্রশাসনিক সাফল্যের সমান্তরালে এক গভীর শিক্ষা ও সাংস্কৃতিক পরিবর্তনের ঢেউ এলো। বামপন্থ সরকার প্রাথমিক স্তরে ইংরেজি শিক্ষা তুলে দেওয়ার এক বিতর্কিত সিদ্ধান্ত নিল। তাদের যুক্তি ছিল, মাতৃভাষার মাধ্যমে শিক্ষা নিলে সাধারণ ঘরের ছেলেমেয়েরা সহজে শিখতে পারবে। কিন্তু এই সিদ্ধান্ত মধ্যবিত্ত বাঙালির একাংশকে ক্ষুব্ধ করেছিল, এবং দীর্ঘমেয়াদে পশ্চিমবঙ্গের মেধাবী ছাত্রদের সর্বভারতীয় ক্ষেত্রে প্রতিযোগিতায় কিছুটা পিছিয়ে দিয়েছিল। অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দলীয়করণ বা দলীয় আধিপত্যের সূচনা হলো এই সময় থেকেই। শিক্ষক নিয়োগ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মনোনয়ন, সব ক্ষেত্রেই বামপন্থী আদর্শের প্রতি আনুগত্য প্রধান যোগ্যতা হয়ে দাঁড়ালো। সাংস্কৃতিক ক্ষেত্রে গণনাট্য সংঘ ও প্রগতিশীল লেখক সংঘের প্রভাব বাড়ল, যা বাংলার মনন জগৎকে এক বামপন্থী ধাঁচে ঢেলে সাজালো। 1980-র দশকের শুরুতে বামফ্রন্ট এই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ল। বিদ্যুৎ সংকট, লোডশেডিং শব্দটা তখন বাঙালির জীবনে অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়ালো। কলকারখানাগুলো ধুঁকতে শুরু করলো, এবং নতুন শিল্প বিনিয়োগ প্রায় বন্ধ হয়ে গেল। জ্যোতি বসুর সরকার তখন কেন্দ্রের ইন্দিরা গান্ধী সরকারের বিরুদ্ধে বিমাতা সুলভ আচরণ এর অভিযোগ তুলল। মালবাহী মাশুল সমতাকরণ নীতি বা ট্রেড ইকুয়ালাইজেশন পলিসির কারণে পশ্চিমবঙ্গ খনিজ সম্পদে সমৃদ্ধ হওয়া সত্ত্বেও শিল্পায়নে পিছিয়ে পড়েছে। এই প্রচার বামপন্থীরা অত্যন্ত দক্ষতার সাথে সাধারণ মানুষের মনে গেঁথে দিল।
কেন্দ্রের বঞ্চনা হয়ে উঠল বাম রাজনীতির প্রধান হাতিয়ার। এর ফলে বাঙালির মধ্যে এক ধরনের আঞ্চলিক জাতীয়তাবাদ চাঙ্গা হলো, যা বামফ্রন্টকে আরও বেশ শক্তিশালী করলো। 1982 সালের বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট পুনরায় বিপুল ভোটাভুটিতে জয়ী হলো। মানুষ পরিষ্কার জানিয়ে দিল যে তারা বর্গা আর পঞ্চায়েত এই নতুন মডেলে খুশি। এই সময় সিপিআইএম এর অভ্যন্তরীণ সংগঠনের প্রমোদ দাশগুপ্তর লৌহ মুষ্টির শাসন দলকে এক ক্যাডারভিত্তিক ইস্পাত দৃঢ় বাহিনীতে পরিণত করেছিল। দল আর সরকার যেন এক হয়ে গেল। গ্রামের পঞ্চায়েত সদস্যই হয়ে উঠলেন সর্বসর্বা। একে বলা হতো পার্টি সোসাইটি। অর্থাৎ মানুষের জীবনের ছোটোখাটো সমস্যা, বিয়ে শাদী থেকে শুরু করে জমি বিবাদ, সবাই মেটাতে পার্টি অফিস। এই ব্যবস্থার ফলে অপরাধের হার কমলেও গণতন্ত্রের মৌলিক কাঠামোয় এক ধরনের দলীয় আধিপত্যবাদ বাসা বাঁধতে শুরু করলো। এই পর্বের একটি মর্মান্তিক ও অন্ধকার অধ্যায় ছিল মরিচঝাঁপি হত্যাকাণ্ড। 1979 দণ্ডকারণ্য থেকে ফিরে আসা হাজার হাজার দলিত উদ্বাস্তু সুন্দরবনের মরিচঝাঁপি দ্বীপে বসতি স্থাপন করতে চেয়েছিলেন, কিন্তু বামফ্রন্ট সরকার একে বেআইনি অনুপ্রবেশ বা বনাঞ্চল রক্ষা করার দোহাই দিয়ে কঠোর হাতে দমন করলো। অপরাধ করে খাবার ও জল বন্ধ করে দেওয়া হলো অবরোধ করে খাবার ও জল বন্ধ করে দেওয়া হলো এবং পরবর্তীতে পুলিশের গুলিতে ও অনাহারে বহু মানুষের মৃত্যু হলো। এই ঘটনাটি ছিল বামফ্রন্টের তথাকথিত সর্বহারা দরদি ভাবমূর্তির উপর প্রথম বড় আঘাত। যদিও এই খবর তৎকালীন গণমাধ্যম খুব একটা জায়গা পায়নি, কিন্তু দলিত উদ্বাস্তু রাজনীতির অন্তঃস্রোত এটি একটি গভীর ক্ষত রেখে গিয়েছিল। 1984 সালে ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ড এবং পরবর্তী লোকসভা নির্বাচনে রাজীব গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের বিপুল জয় পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণে সামান্য কম্পন ধরিয়েছিল। রাজীব গান্ধীর কম্পিউটার ও আধুনিকায়ন এর স্লোগান শহরের যুবকদের কিছুটা আকর্ষণ করতে শুরু করেছিল, কিন্তু গ্রাম বাংলার সেই বর্গা পাওয়া কৃষকদের কাছে জ্যোতি বসু তখনও এক অবিসংবাদিত নায়ক। কিন্তু জ্যোতি বসু কেবল একজন মুখ্যমন্ত্রী ছিলেন না, তিনি হয়ে উঠেছিলেন বাঙালির এক আত্মমর্যাদার প্রতীক। তার শান্ত, ধীরস্থির এবং রাজকীয় ব্যক্তিত্ব বিরোধীদের কাছেও ছিল ঈর্ষার বিষয়। পর্বত ছয়ের এই সমাপন আমাদের এক সুসংগঠিত বাম শাসনের চূড়ান্ত শিখরে পৌঁছে দেয়। 1985 সাল নাগাদ বামফ্রন্ট পশ্চিমবঙ্গে এমন এক ভিত তৈরি করে ফেলেছে যা ভাঙা অসম্ভব বলে মনে হচ্ছিল। বিরোধী দল কংগ্রেস তখন গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত এবং তাদের কোনো সুনির্দিষ্ট বিকল্প কর্মসূচি ছিল না। কিন্তু ঠিক এই সময় থেকে বাম শাসনের স্থবিরতার ঘুণপোকা ধরতে শুরু করেছিল। ক্যাডার রাজ্যে দৌড়াতো এবং শিল্পের পতন আগামী দিনগুলোতে এক নতুন সংকটের ইঙ্গিত দিচ্ছিল। পরবর্তী পর্বে আমরা দেখব বাম রাজনীতির সেই স্বর্ণযুগ কীভাবে ধীরে ধীরে মধ্য গগনে থমকে গেল। 1985 থেকে 2000 এই 15 বছর কি শুধু শাসনের ধারাবাহিকতা ছিল, নাকি এক গভীর পতনের সূচনা? শিল্পের পতন, ট্রেড ইউনিয়নের দাপট এবং শিক্ষায় বাম আধিপত্য কীভাবে বাংলার ভবিষ্যৎকে এক অনিশ্চয়তার দিকে ঠেলে দিল, তা জানবো আমাদের সিরিজের পরবর্তী অধ্যায়ে। লাল দুর্গের দেওয়ালে তখন কি প্রথম ফাটল ধরতে শুরু করেছিল? উত্তর মিলবে পরবর্তী পর্বে। ইতিহাসের সেই ধুলোমাখা পাতাগুলো থেকে আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগলো তা আমাদের জানাতে ভুলবেন না। পশ্চিমবঙ্গের রাজনীতির এই যে দীর্ঘ পথ চলা, সেখান থেকে আপনাদের চোখে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা কোনটি? নিচের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখুন। আমি ব্যক্তিগতভাবে আপনাদের কমেন্ট পড়ার অপেক্ষায় থাকব। যদি এই সিরিজটি আপনাদের ভালো লেগে থাকে এবং পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাস নিয়ে আরও গভীর ধারণা পেতে চান, তবে ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের স্বার্থে শেয়ার করুন। আর হ্যাঁ, আমাদের এই পশ্চিমবঙ্গের রাজনীতির মহাকাব্য সিরিজের পরবর্তী পর্বগুলো মিস না করতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে এই সিরিজের আগামী পর্বে, যেখানে আমরা উন্মোচন করব বাংলার ক্ষমতার অলিন্দে আরও কিছু অজানা কাহিনী। ততক্ষণ ভালো থাকুন, সচেতন থাকুন এবং নিজের ইতিহাসকে জানুন। নমস্কার।